নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে পেয়েছি যাত্রা জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী বর্ণালী ব্যানার্জি মহাশয়াকে। ওনার কাছ থেকে শুনে নেব ওনার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। নমস্কার ম্যাডাম, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। তো প্রথমেই আমরা আপনার ছোটবেলার কথা দিয়ে শুরু করছি। আপনার ছোটবেলার কথা কিছু বলুন, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা। আমার জন্ম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট দাদুপুর। আচ্ছা। দাদুপুরে আমার জন্ম। আমার যখন 12 বছর বয়স, তখন আমি যাত্রায় চলে গেলাম। মানে এই 12 বছরে কি পেশাদারে? না, মানে অ্যামেচারে তো গ্রামে। এই বাচ্চা একানে ছেলের অভিনয় দিয়ে শুরু হলো। শুরু হলো। চলে গেলাম। তারপর আস্তে 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 হলে করতে 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 আস্তে আস্তে বড় হলাম। তারপর নায়িকার রোল এলো। না মানে ক বছর আপনি এই একানে ছেলে বা গ্রামে করলেন? 2-3 বছর গ্রামে। আমি ধরুন 12 বছর থেকে প্রায় 13-14 বছর। মানে এটা আপনি নিজের গ্রামে অভিনয় করলেন এই সময়টা? আচ্ছা, তা সেই সময় কি বাড়িতে মানে অভিনয় করবে মেয়ে, এরকম একটা ব্যাপার কি ছিল যে আপনার বাবা মা কি চাইতেন যে মেয়ে অভিনয় করবে? না, বাবা চাইতেন ভীষণ। চাইতেন? বাবা ভীষণ অভিনয় ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা। এবং বাবার জন্যেই আমি তরুণ অপেরায় এসছি। মানে বাবার ইচ্ছেতেই? বাবার ইচ্ছেতেই এসছি। বাবার এক বন্ধু ছিল খোকা মল্লিক, বিখ্যাত কর্নেট বাদক। তিনি আমাকে নিয়ে এলেন কলকাতায় তরুণ অপেরায়। আচ্ছা। বাবাকে গিয়ে বললেন যে সেটা কত সাল হবে? এই সালটাই তো মনে নেই। 60-এর দশকের মাঝামাঝি আই থিঙ্ক। তখন ধরুন আমার বয়স এই কত হবে, 13-14। 60-এর দশকের মাঝামাঝি। 14। তো বলল যে, বাবাকে বলল যে, দাদা সন্তোষদা, আমাদের তরুণ অপেরায় একটা মেয়ের দরকার। এবং সে মেয়েটি বেনুর যা বয়স, বেনুকে যা দেখতে এখন, বেনুর সঙ্গে ঠিক মানে ওটা ম্যাচ করে যাবে। আচ্ছা। ওই জন্যে আমি আপনার কাছে এসেছি। তা আপনি কি বেনুকে দেবেন? বাবা তো কোনো সময় আপত্তি করেনি। আপত্তি ছিল বড়দার, আমার বড়দার। না না না, যাত্রায় টাত্রায় যাবে না। তখন বাবা বললো, কেন, অসুবিধে কে আছে যাত্রায় যাওয়াটা? তো বললো যে, না, আমি বোনকে একলা ছাড়বো না। না, একলা ছাড়বেন কেন? বাবা থাকবেন সঙ্গে। বাবা থাকবেন তো এদিকে যজমান ঠেকাবে একে। যজমানকে ঠেকাবে। কারণ ওনার পুজো করাটাই ওনার মেইনলি জীবিকা ছিল। মানে আপনার বাবা, আমার বাবা, আমাদের মানে বাবাই আর কি যজমানি করে, বুঝতে পেরেছি, ছোলা কলা ডাল চাল যা পেত ওইটা নিয়ে এসে আমরা 4 ভাই বোনে, বাবা মা ওইটা ফুটিয়ে যা হোক করে এক মুঠো খেতাম। মানে আপনারা 4 ভাই বোন? 4 ভাই বোন। আচ্ছা। তো ওইভাবে চলতে লাগলো। কিন্তু দেখলাম যে তো এরকম তো ভাবে চলা যায় না। তখন কি করলাম, বাবা বলল যে, চল আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ি মানে অ্যামেচার মানে গ্রামে 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 এইভাবে এখানে ছেলের পাঠ, কোনো জায়গায় আবার ডান্স করতে হতো। এইভাবে চলতে লাগলো। মানে বাবার সাথে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনার অ্যামেচারে অভিনয় শুরু হলো বাবার সাথে ঘুরে ঘুরে। আর তখন এমনি কি মানে নদিয়া জেলাতেই অভিনয় করতেন নাকি আশেপাশে বর্ধমান ওইসব দিকেও করতেন? সব বর্ধমান ডিস্ট্রিক্ট বা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা। তারপর উত্তর 24 পরগনা, এই সমস্ত। আচ্ছা, মানে এই সমস্ত জায়গায় আপনি তরুণ অপেরায় যাওয়ার আগেই অভিনয় করছেন? অভিনয়। আচ্ছা, মানে ওই টাইমে কি আপনি সোনাইও করেছিলেন যখন আপনি তরুণ অপেরায় আসেন? প্রথম যখন আমি আসি তরুণ অপেরায়, তখন তো সোনাই করলেন? তখন সোনাই করার জন্যই আমি এসেছি, আমাকে নিয়ে আসা হয়েছিল। তো সেই যে এলাম সোনাই করতে, সেই থেকেই ব্যাস
রয়ে গেলাম তরুণ মানে অপেরায়। ওই তরুণ অপেরায় আপনি প্রথম ঢুকলেন, সোনাইদিঘি দিয়েই আপনার জার্নি শুরু হলো। জার্নি শুরু আর সেই বছরই দিলীপ চ্যাটার্জিও দলে ছিলেন। হ্যাঁ তাহলে দিলীপ চ্যাটার্জির সাথে অভিনয় করার অভিজ্ঞতা কেমন হয়েছিল সেই সময়? আপনি প্রথম মানে একজন নবাগত হিসেবে ঢুকছেন এবং তখন তো তিনি রীতিমতো স্টার। বাবা স্টার মানে বুকের মধ্যে ঢিপ 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 করতো। তখন আপনি বাচ্চাই মেয়ে আর একজন। বাচ্চা মেয়ে তখন কত বয়স দেখলেই ভয় লাগতো। এই বড় বড় কি চোখ, বড় মাপের অভিনেতা ছিলেন। কি বড় মাপের অভিনেতা ছিলেন। হ্যাঁ, এই বড় বড় চোখ, এই বড় বড় হ্যাঁ, ভীষণ ভয় করতো। আর স্টেজে উঠলে যদি কোনো রকম একটুখানি কিছু মানে ভুল টুল হতেই পারে, সে তো ওনার পাশে দাঁড়িয়ে অভিনয় করা, অবশ্যই সেটা খুব কঠিন ব্যাপার। একটু ভুল টুল হতেই পারে, তো উনি স্টেজে দাঁড়িয়ে খিস্তি দিতেন। ও বাপরে। হ্যাঁ তাহলে ওনার কাছ থেকে অভিনয়ের কোনো টিপস পেয়েছিলেন সেই সময়, হ্যাঁ যে এরকম ভাবে বলো বা এরকম ভাবে করো, যেহেতু মেন সিনগুলো আপনার ওনার সাথেই বেশি ছিল? হ্যাঁ। তারপরে ছিলেন ফণীভূষণ বিদ্যা বিনোদ। আপনি চিত্রা মল্লিককেও পেয়েছিলেন তরুণ? হ্যাঁ, চিত্রা মল্লিককে পেয়েছিলাম, পান্না চক্রবর্তীকে পেয়েছিলেন, আর শান্তিগোপাল তো ছিল। শান্তিগোপাল তো ছিলই। আর ওই সোনাইদিঘি দিয়ে ঢুকলেন, তারপরে কি কৃষ্ণকান্তের উইলেও আপনি ছিলেন? হ্যাঁ, কৃষ্ণকান্ত উইলে আমি ছিলাম। কৃষ্ণকান্তের উইলে ছিলেন। তারপর থেকে পরপর তরুণ অপেরায় শুরু হলো। তারপর তরুণ অপেরায় শুরু হলো। তারপর প্রথম যে আপনার মানে তরুণ অপেরা যে মানে নাম করলো সেটা হচ্ছে ঘুম ভাঙার গান, আর দ্বিতীয় সেকান্দার দিয়ে তরুণ অপেরা মোটামুটি একটা পেলো। মানে ঘুম ভাঙার গান অত ব্যবসা হয়নি, কিন্তু চলেছিল। হ্যাঁ, মোটামুটি আর কি চলেছিল। তারপরে এইবার যখন হিটলারের যখন আসছে 1968 সালে তরুণ অপেরা হিটলার প্রযোজনা করলো, তো মানে আপনাকে লুসি ক্যারেক্টারে ভাবা হলো, সেই জায়গাটা একটু বলুন যে আপনাকে লুসি করতে হবে, কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করলেন? তাহলে হিটলারে আপনি লুসি ক্যারেক্টার করেছিলেন, তো এই লুসি চরিত্রের জন্য কিভাবে আপনি তৈরি হয়েছিলেন? ওরকম একটা বিদেশি ক্যারেক্টার। হ্যাঁ, বিদেশি ক্যারেক্টার আমি নিজেকে নিজে কিছু করিনি, সব অমর ঘোষ আর শম্ভু বাগ, উনি তো রাইটার ছিলেন। হ্যাঁ, তারপরে অমর ঘোষ ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, ওনারাই সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলেন আমাকে নিয়ে। কিন্তু ওই প্রথম একটা গ্রাম বাংলা থেকে আসা একটা মেয়ে হিটলারের বান্ধবীর চরিত্রে অভিনয় করছে, এটা তো সেই সময়ে ভাবা যায়নি না। কিন্তু আপনি যতটা দাপটের সঙ্গে সেই চরিত্র করে আসরে ফুটিয়ে তুললেন, তারপর থেকে বিদেশি চরিত্র মানেই বর্ণালী ব্যানার্জি একটা ট্রেন্ড সেট হয়ে গেছিল। তো হিটলার যখন জনপ্রিয় হলো, মানে সেই স্টারডামটা কেমন ছিল, কেমন আপনি দেখেছেন? মানে শান্তিগোপাল হিটলার করছেন বা আপনাদের অভিনয় সেই সময় কেমন জনপ্রিয়তা, কেমন সাড়া ফেলেছিল? সে বলার কিছু নেই, বিরাট ব্যাপার, হই 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 হই। মানে একটা রাত্রিতে দুবারও হিটলার করতে হয়েছে। মানে একবার দেখে মানুষের হয়, মানে আরেকবার দেখেছে। হ্যাঁ, আর একবার আমরা দেখব। হ্যাঁ, তখন আবার আবার করতে হলো দর্শকের অনুরোধে, আবার হিটলার করতে হলো। তাহলে এই যে হিটলারে যখন এত জনপ্রিয়তা হলো, আপনারও যাত্রা জগতে আসনটা একদম সুপ্রতিষ্ঠিত হলো হিটলারের পর থেকে। এই সময় আপনার মাইনে কত ছিল, মানে ওই সময় তরুণ অপেরাতে? মাইনে কত ছিল জানি না, ওই 200-250 টাকা এরকম। 200-250 টাকা। আর মানে আপনি জয়েন করেছিলেন কত মাইনেতে তরুণ অপেরায়, মনে পড়ে? আমার তা মনে পড়ে না, কারণ আমি টাকা পয়সার ব্যাপারে মানে বাবাই দেখতেন? বাবা নয়, বড়দা ছিলেন। আচ্ছা, বড়দা থাকতেন আমার সঙ্গে। আচ্ছা, বড়দাই সব দেখতেন। আর এই আমি যতদূর শুনেছি যে আপনি প্রথমে নাকি কোনো একটা ঘর ভাড়া নিয়ে আপনি কলকাতায় থাকা শুরু করলেন যখন তরুণ অপেরায় কাজ শুরু করলেন। না, ঘর ভাড়া নয়, তরুণ অপেরায় যে রিহার্সাল বাড়িটা ছিল শোভা বাজারে, হ্যাঁ, সেই রিহার্সাল বাড়িতেই থাকতাম। ওখানেই রিহার্সাল হতো, ওখানেই রান্না খাওয়া সমস্ত কিছু। মানে আপনার বাসস্থান বলতে ওটাই ছিল। ওখানে কতদিন অবধি ছিলেন? ওখানে অনেক দিন ছিলাম। হিটলার, লেনিন, এইসব যতগুলো বই এরম ধরনের হয়েছে সব ওইখান থেকেই আমি করেছি। তারপরে শান্তিকুমার বললেন যে তুমি এখানে একলা থাকতে পারবে না, আরও সমস্ত আশেপাশে সব বেটা ছেলেরা রয়েছে যারা অফিস টফিস করে, সব এক একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছে। বললো তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে এখানে রাখবো না। আর তখন আমি একদম ফুল ইয়াং। হ্যাঁ, তখন হয়তো আপনার
17-18 এরকম বয়স হবে। হ্যাঁ ওরকম হবে। বলে তুমি চলো আমার বাড়িতে। আচ্ছা, গিয়ে উনি ওনার বাড়িতে নিয়ে এলেন, দিয়ে ওনার বাড়ি থেকেই রিয়াসের বাড়িতে যাতায়াত করতাম। মানে ওনার বাড়িতে থাকতে শুরু করলেন। হ্যাঁ ওনার বাড়িতে থাকতাম। সেখানে কতদিন ছিলেন ওনার বাড়িতে? হ্যাঁ অনেকদিন ছিলাম, যত বই হয়েছে প্রায়, হিটলার, লেনিন, রাজা রামমোহন, মহেঞ্জোদারো। মহেন্দ্রদারো, সমস্ত সব ওনার বাড়ি থেকেই রিয়াসের বাড়িতে যাতায়াত করতাম, ওখান থেকে রিহার্সাল দিতাম। তারপরে লেনিনে যে চরিত্রটা করলেন সাশা পাভলোভা, হ্যাঁ তো ওই চরিত্রটার ব্যাপারে একটু বলুন। মানে হিটলারের পরে লেনিনেও একটা আপনি বিদেশি চরিত্রে অভিনয় করলেন, হ্যাঁ, সাশা ওটা তো সাশা পাবলাম তো একটা শ্রমিক শ্রেণী। এবং মানে একটা বোধহয় ওই ক্যারেক্টারটা বোধহয় ছিল স্পাই টাইপের কোনো একটা, মানে স্পাই, গোয়েন্দা টাইপের কোনো একটা চরিত্র। সেটা ছিল এতে হিটলারে ছিল চলু, হ্যাঁ। হিটলারে ছিল। তো লেনিনের কথা কিছু বলুন, কেমন ইয়ে হয়েছিল? লেনিন তো শান্তিকোপালি লেনিন। হ্যাঁ সে তো ঠিকই, হ্যাঁ, সে তো সব কিছুতে শান্তি কোপালি। অপূর্ব। আর আমাকে দেওয়া হয়েছিল সাশা পাভলোভা। আর আমার হিরো যে ছিল সেও, আমরা দুজনে করতাম, অভিনয় করতাম, খুব নাম হয়েছিল। অমর ঘোষের ডিরেকশনের স্টাইলটা কেমন ছিল? উনি কিভাবে শেখাতেন আপনাদের? ভালো, শেখাতেন ভালো। কারণ উনি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, কারণ থিয়েট্রিক্যাল জিনিসগুলো উনি খুব যাত্রাতে বিয়ে করেছিলেন, এবং আধুনিকতা অমর ঘোষের হাত ধরেই যাত্রাতে প্রথম আসে, যে দুদিক দিয়ে প্রবেশ করা বা আলো, লাইট, হ্যাঁ হ্যাঁ, টেপ রেকর্ডারের ব্যবহার, টেপ রেকর্ডারের ব্যবহার, এই সমস্ত সব অমরদাই নিয়ে এসেছিলেন সব। হিটলার লেনিনের পরে আরও দুটো চরিত্র আপনি যেটা মানে করেছেন তরুণ অপেরা, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে একটা রাজকুমারীর ক্যারেক্টার, যে ওই রাজা সম্বরের ওইখানে, আর একটা হচ্ছে নেপোলিয়ানে। এই দুটো চরিত্র সম্পর্কে যদি কিছু মনে পড়ে। নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ানের দুটো চরিত্র তো আমি করিনি। না, তবে মহেঞ্জোদারোতে একটা করেছেন, হ্যাঁ, আর নেপোলিয়ানে একটা চরিত্র করেছেন। এই মহেঞ্জোদারো আর নেপোলিয়ানের চরিত্রগুলো সম্পর্কে যদি কিছু মনে থাকে, যদি কিছু বলেন। মনে নেই অত। আচ্ছা আচ্ছা, অত মনে নেই বাবা। ঠিক আছে। তারপরে এই তরুণ অপেরা মানেই শান্তিগোপাল, শান্তিগোপাল মানেই তরুণ অপেরা, এই কথার তো কোনো দ্বিমত নেই। তো শান্তিগোপাল সম্পর্কে কিছু বলুন এই ফাঁকে, এই তরুণ অপেরার কথা চলতে চলতে। শান্তিগোপাল কি বলবো, শান্তিগোপাল যাত্রা জগতে ওনাকে কোনো বিশেষণ দিয়ে ধরে রাখা যায় না বা মাপা যায় না, কারোর সাথে তুলনাও চলে না, কারোর সাথে তুলনাও চলে না। উনি যে চরিত্রটা করতেন একদম তার ভেতরে উনি ঢুকে যেতেন। হ্যাঁ, সাজসজ্জাও সেই রকম। হ্যাঁ, লেনিন করতেন, লেনিন তার আগের দিন হিটলার করেছেন। হ্যাঁ, মানে হিটলারের যে দাপট, হ্যাঁ, সেই সব দাপট নিয়ে যিনি করেছেন। হ্যাঁ, তারপরের দিনই আবার ঠিক তার অপোজিট ক্যারেক্টার লেনিন। মানে হিটলার এক ধরনের, লেনিন আর এক ধরনের, অবশ্যই শান্ত সৌম্য একটা হ্যাঁ, মানে সে কি বলবো, না দেখলে হ্যাঁ সে বোঝানো যাবে না, যে না দেখেছে সেটা বোঝানো যাবে না, সত্যিই তাই। তারপরে এই তরুণ অপেরায় তো আপনি যথেষ্ট সফলতা নিয়ে কাজ করলেন, প্রতিষ্ঠা পেলেন, যাত্রা জগতে লোকে আপনাকে চিনলো। তারপর ওখান থেকে লোকনাট্যে যাওয়ার ব্যাপারটা কি করে হলো? মানে আপনি লোকনাট্যে চলে গেলেন কেন? মানে চলে গেলাম কেন লোকনাট্যে? আমি কি বলবো, একটুখানি ওনার সঙ্গে আমার সঙ্গে একটুখানি মানে একটু ঠুকুমুকি হয়েছিল। তার সাথে, শান্তিগোপালের সাথে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি মায়না নিয়ে নাকি অন্য কোনো? না, মাইনে টাইনি নিয়ে নয়, অন্য একটা ব্যাপার। আচ্ছা, ব্যক্তিগত কারণ। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তা আমি তখন লোকনাট্যের যে কর্ণধার নীলমণি দে, উনি তো পাগল আমাকে নেওয়ার জন্যে। যে শুনেছে যে বেনু তরুণ অপেরা থেকে বেরুচ্ছে, হ্যাঁ, খবর হয়ে গেছে, একদম খবর হয়ে গেছে। একবার সে কোথায় দৌড়চ্ছে আমার পেছনে পেছনে, এখানে ওখানে সেখানে। হ্যাঁ, বর্ণালী তুমি আমার দলে কাজ করবে। উনি আমাকে পেয়ে যেন মনে হচ্ছে চাঁদ পেয়েছে, উনি হাতে স্বর্গ পেয়েছে। বর্ণালী আসছে আমার দলে, বর্ণালী আসছে। তরুণ অপেরা থেকে বেরিয়ে উনি লোকনাট্যে আসছেন। আর লোকনাট্যে এলাম তো ব্যাস,
12 বছর এখানেই কেটে গেল। আপনার জীবনের যাত্রা জীবনের সব থেকে গোল্ডেন টাইমটাই কেটেছে লোকনাট্যে। লোকনাট্যে। তাহলে লোকনাট্যে এসেই আপনি উৎপল দত্তকে পেলেন প্রথম। হ্যাঁ, প্রথম এবার উৎপল দত্তের কথা দিয়ে শুরু করুন। প্রথম দিন উৎপল দত্তের সঙ্গে দেখা বা উৎপল দত্তের ডিরেকশনের শুরু, সেই কিভাবে কিভাবে ওরে বাবা, ও দেখলেই তো ভয় লাগতো, ভীষণ ভীষণ আপনার ভয় লাগতো। লোকনাট্যে প্রথম পালা তো সীমান্ত। প্রথম পালা সীমান্ত নয়, সন্ন্যাসী তরবারি। হ্যাঁ সরি, সন্ন্যাসী তরবারি। সন্ন্যাসী তরবারি দিয়ে প্রথম আপনার শুরু হলো। তারপরে হচ্ছে ঝড়। হুম। এইভাবে আস্তে 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 হ্যাঁ, উৎপল দত্ত কিভাবে শেখাতেন কিভাবে, মানে আমি শুনেছি উনি যখন রিহার্সাল দিতেন তখন নাকি দল মালিকও পর্যন্ত ঘরে ঢুকতে ভয় পেত, মানে ঢুকতো না, মানে বারণ ছিল ঢুকবে না। হ্যাঁ, মানে কিভাবে ইয়ে করতেন বা দেখাতেন, কিভাবে কম্পোজিশন কিভাবে করতেন যদি একটু বলেন, মানে কিভাবে উনি রিহার্সাল করাতেন আপনাদের, শেখাতেন কিভাবে? দেখাতেন ঠিক আছে, ভালো দেখাতেন। আবার যেখানে হয়তো পছন্দ হতো না, ওনার ঠিক মনের মতো হচ্ছে না, সেখানে উনি বারবার বারবার উঠে, হ্যাঁ না বর্ণালী এই জায়গাটা এরকম হবে, না বর্ণালী ওখানটা এরকম হবে, হ্যাঁ এইভাবে এইভাবে করে উনি শেখাতেন। আমি বললাম দাদা আমি ইংরেজি জানি না। ইংরেজি জানিস না? হ্যাঁ, আমি বললাম না দাদা আমি ইংরেজি বলতে পারবো না, আমাকে ইংরেজিতে কোনো ডায়লগ দেবেন না। বলে খুব ভালো হলো আমার পক্ষে। এবার শেখাতে ভালো হবে। বললো তুই জানিস না যখন ইংরেজি, তখন আমি তোকে যা বলাবো তাই বলবি, তুই তাই বলবি। আমি যদি ভুল বলি তুই ভুল বলবি, আমি যদি ঠিক শেখাই তুই ঠিক বলবি। মানে এই ইংরেজি শেখাটা কি সীমান্ত পালার জন্য প্রথম হয়েছিল? সীমান্তপালায় প্রথম দুই একটা সংলাপ এসেছিল। আচ্ছা 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 আচ্ছা, ইংরেজি। তখন আপনাকে উনি ইংরেজি শেখালো প্রথম, মানে ইংরেজি শেখার ব্যাপারটা কেমন ছিল? মানে প্রথম একটা আপনি ইংরেজি সংলাপের সঙ্গে ইয়ে হচ্ছেন যে বলতে হবে পুরো ইংরেজি সংলাপ। বেশি তো ছিল না, হয়তো 2 লাইন কি 4 লাইন এরকম। তো সেটা বারবার বারবার দাদাকে বলতাম, দাদা এটাকে এইভাবে বলবো, এটাকে এইভাবে বলবো। বলে আমি যেভাবে বলছি তুইও ঠিক এইভাবেই বলবি। হ্যাঁ, তো যাই হোক অনেকবার উনি কোনো সময় কোনো বিরক্ত হননি, কোনো করেননি। যতবার গেছি দাদার কাছে, হ্যাঁ দাদা এটা কিভাবে বলবো আমি ঠিক পাচ্ছি না, হচ্ছে না, আমার ভয় করছে। দূর পাগলি, ভয় কিসের, আমি রয়েছি তো এখানে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে 2-4 দিন বল, অভ্যেস নেই তো, 2-4 দিন বল, বলতে বলতে দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক কোনো রকমে তুলে গেলাম। তারপরে এমন হিন্দি এমন করলাম, মানে এমন ইংরেজি বললাম। হ্যাঁ, লন্ডন থেকে এক ভদ্রলোক সাহেব, একদম সাহেব, ন্যাড়া মাথা, নামাবলি গায়ে, মানে গেরুয়া বসন আর কি, উনি স্টেজে বসে আছেন, মানে মিউজিক হ্যান্ডস যেখানে বসে সেইখানে উনি বসে আছেন, বসে যাত্রা দেখছেন। এবার আমার একটা ডায়লগ ছিল, মানে আমার যে হাজবেন্ড ছিল গৌতম সাধুকা, আলেকজান্ডার, এর নাম ছিল আলেকজান্ডার, কিন্তু খুব বাজে, আচ্ছা হ্যাঁ খুব রাফ। এবার ও আমার বান্ধবীকে রেপ করতে যাচ্ছে। আচ্ছা, আর আমি তখন ঝাঁপিয়ে পড়েছি, ডোন্ট টাচ মি, খবরদার, যেই বলেছে ডোন্ট টাচ মি, আর সে সাহেব একবারে স্টেজে উঠতে এক হাত সেই গৌরাঙ্গের মতো নাচতে আরম্ভ করেছে। সে কি অদ্ভুত ব্যাপার, আর সারা দর্শক তারাও উঠে নাচতে আরম্ভ করেছে। হ্যাঁ, আর যা বাবা, তাও ধরে নিয়ে গিয়ে বসানো, যাত্রা স্টপ হলো ওখানে, স্টপ মানে খানিকক্ষণের জন্য স্টপ হয়ে গেল। তারপর ধরে নিয়ে গিয়ে বসানো টসানো, আপনি বসুন এখানে, বসুন বসুন, উত্তেজিত হয়ে গেছে, মানে ওই ডোন্ট টাচ মি বলেছি, ও ভেবেছি যা এ তো আমার ভাষা বললো, আমার দেশের ভাষা বললো। হ্যাঁ, তো যাই হোক উনি করলেন, একটু নিচে টেচে উপরে
একটু হাত তুলে করে দিয়ে যাই ধরাধরি করে আবার ওনাকে ওনার জায়গায় বসানো হলো। এইভাবে অনেক দিন অনেকভাবে অনেক এতে কেটেছে, অনেক সময় তারপরে কেটেছে। ঝড় সীমান্তের পরে একটা বিখ্যাত পালা করলেন মুক্তি দীক্ষা। মুক্তি দীক্ষার ব্যাপারটা মুক্তি দীক্ষাটা আমার সব মনে নেই, কারণ ওটা প্যারিকমনের ব্যাপার ছিল। প্যারি কমিউনিয়নের উপরে মুক্তি দীক্ষার ইয়েটা হয়েছিল। সমস্ত আপনার কি বলে ওটাকে শ্রমিকদের ব্যাপার। হ্যাঁ, এই মুক্তি দীক্ষার পরে যেটাতে মানে বর্ণালী ব্যানার্জি আরও জনপ্রিয় হলো সেটা হচ্ছে লোকনাট্যের ডাইনি, জোয়ানো পার্কের ডাইনি। হ্যাঁ, ডাইনির যাত্রাপালার ব্যাপারে একটু বলুন, ডাইনির কথা। ডাইনি কথা তো শিবদাস মুখার্জি ছিল আপনার সাথে। শিবদাস মুখার্জি ছিল। ডাইনি লেখা হচ্ছে অসিত বন্দ্যোপাধ্যায়, ডিরেকশন হচ্ছে অসিত বন্দ্যোপাধ্যায়, এবং অপূর্ব অপূর্ব, মানে ডাইনির কোনো তুলনা হয় না। এবং লাস্ট সিনে যে একে জোয়ানকে যে পুড়িয়ে মারছে, হ্যাঁ, সেটা একটা অদ্ভুত দৃশ্য। আমার কাছে ছবি আছে আপনার ডাইনি, ওই আপনার ওই লুকসের একটা। তাই? হ্যাঁ, আমি দেখাবো আপনাকে। আচ্ছা, তো ওই কেমন যশ হয়েছিল ডাইনির? ওরে বাবা, এ আর কি বলবো আপনাকে, সে বলার কিছু নেই। চোখে না দেখলে, সেই আমরা কত দুর্ভাগা যে আমরা সেই সব জিনিস দেখতে পাই। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। যশ, খুব যশ। যাই হোক, তো ডাইনির পরে লোকনাট্যে আরেকটা যেটা বর্ণালী ব্যানার্জির হিট, সেটা হচ্ছে গণদেবতায় দুর্গার চরিত্র। গণদেবতার কথা একটু বলুন। গণদেবতার কথা কি বলবো, মানে কেমন কি হয়েছিল? আপনার সাথে চিরুপাল করেছিল শিবদাস মুখার্জি। শিবদাস মুখার্জি, ওটা শ্যামল সেনের ডিরেকশন ছিল। শ্যামল সেনের ডিরেকশন। ওই তো খালি গায়ে, কোনো ব্লাউজ ফ্লাউজ থাকতো না, খালি গায়ে এত দূর, হাঁটুর উপর মানে নিচে কাপড় পরা। হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় পরা, আর পা টাগুলো সব কাদা মাখানো। হ্যাঁ, এইভাবে আমি অ্যাপিয়ার নিতাম। খুব ভালো, ভীষণ ভালো। কিছু মনে নেই বলুন, ওই গণদেবতার কোনো ডায়লগ বা কিছু মনে নেই? না, কিছু মনে নেই। তো এরপরে আপনি একটা ডায়লগ একটুখানি মনে আছে, চিরুপাল হাসছে, দুগ্গি, ও দুগ্গি, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, সরে যাও তো, আমি এতে যাচ্ছি, আমি গুগলি তুলতে যাচ্ছি, সরে যাও। মানে ওর হাসি টাসিগুলো তো এরকম ছিল, দুগ্গি রাগ করিস না দুগ্গি, তোকে আমার খুব ভালো লাগে জানিস তো। হ্যাঁ, এরকম ধরনের কিছু ডায়লগ। শিবদাস মুখার্জি মানে যাত্রা জগতের একটা বিস্ময় প্রতিভা। তার সাথে আপনি লোকনাট্যে বেশ কয়েক বছরই কাজ করেছেন। তো কেমন অভিনেতা হিসেবে কেমন দেখেছেন ওনাকে? ওনার জনপ্রিয়তাটা কেমন দেখেছেন? বিরাট 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 বিরাট। আর মানে আপনি লোকনাট্যে যে সময় ছিলেন সবাই বিরাট মাপের অভিনেতাই আপনার আশেপাশে ছিল। আপনি যখন লোকনাট্যে অভিনয় করলেন সেখানে কি ফিরোজা বালাকে পেয়েছিলেন? হ্যাঁ, বাবা, সন্ন্যাসী তরবারিতে মা ছিলেন। হ্যাঁ, মা করেছিলেন। তাহলে সব তাবর তাবর অভিনেতাদের সাথেই লোকনাট্যে আপনি কাজ করেছেন। নির্মল অধিকারী করেননি? ওনার দল আলাদা। না, লোকনাট্যে তো উনি ছিলেন তো, ওই সব নির্মল অধিকারী অভিনেতা যে। আমি যখন ছিলাম তখন ছিলেন না? তখন ছিলেন না। আচ্ছা। আর এই লোকনাট্যে থাকার সময় অনুপ কুমারের সাথে আপনার পরিচয় হলো। উনিও তো ওই সময় লোকনাট্যে অভিনয় করতেন, আপনিও অভিনয় করতেন, তো ওই সময় আপনাদের পরিচয় দুজনের। তো তারপর হচ্ছে গণদেবতার পরে আপনার যে বিখ্যাত একটা চরিত্র লোকনাট্যে, সেটা হচ্ছে দেবী মালিনী, যেটা দর্শকের মনে এখনও গেঁথে আছে। কমেন্টে দর্শক এখনও বলে যে আমাদের চোখে বর্ণালী ব্যানার্জি মানেই দেবী মালিনী। তো দেবী মালিনীর কথা বলুন এবার, যে ওই আপনার মালিনীর চরিত্র, তার সঙ্গে ছিলেন এই সমীর লাহিড়ী ছিলেন, আর সমীর লাহিড়ী ছিলেন, বিজলি পাল বলে একটা ভদ্রমহিলা ছিলেন, অশোক কুমারও বোধহয় ছিলেন, অশোক কুমার ছিলেন, তিনু বন্দ্যোপাধ্যায় ছিলেন, সবাই ছিলেন। দিয়ে কেমন মানে দেবী মালিনীর কেমন নিয়ে হতো একটু বলুন, দেবী মালিনী সম্পর্কে। কি বলবো, সব
মনে থাকে কি সে কি আজকের কথা। হ্যাঁ সে তো দেবী সে তো দেবী মালিনী কি না না, আজকের দর্শক কথা। দর্শক এমন কমেন্টে বলে, এই জন্যই জিজ্ঞাসা করছি আমি, কারণ আপনি এক লাইন বললেও সেটা তাদের জন্য অনেক, সেটা তাদের জন্য অনেক। এই দেবী মালিনীর বছরই আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ পান্ডুয়া সিমলাগড়ের ওখানে আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এবং সেই অ্যাক্সিডেন্টে সমীর লাহিড়ী মারা যান, এবং আপনি 7-8 মাস বিছানায় পড়ে থাকেন। ওই ওই ঘটনাটা কিভাবে ঘটেছিল? ওটা ঘটেছিল, আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে গাড়ি করে হুম পান্ডুয়ার ওখানে, হুম গিয়ে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। হ্যাঁ খারাপ হয়ে গেল, এবারে দেখি টাইম এগিয়ে যাত্রার, হুম প্রচুর লোক। হ্যাঁ না যেতে পারলে তো আগুন, প্যান্ডেল ওরে পুড়ে বা, যাবে। হ্যাঁ প্রচুর লোক। তারপরে এই, বিরাট বিরাট অ্যাক্সিডেন্ট, সমীরদা মারা গেলেন। হ্যাঁ আমি তো একদম আপনার কি মানে পা ভেঙে গেছিল নাকি, মানে আপনার কি পা ভেঙেছিল সেই সময়? হ্যাঁ এই পা ভেঙেছিল, এই হাত ভেঙেছিল, ও আচ্ছা আচ্ছা, সেইটাই মানে এখনো মানে এটাই, রয়ে গেছে। তো অনেকদিন শয্যাশায়ী ছিলেন আপনি ওই হ্যাঁ সময়। ক্যালকাটা হসপিটালে। তখন মানে আপনার চিকিৎসার দায়িত্ব সব কি লোকনাট্য নিয়েছিল? একদম নীলমণিদা, ওরে বাবা বিরাট খরচা, বিরাট খরচা। তারপর তাহলে যখন আপনি রিকভার করলেন, যখন সুস্থ হওয়ার পরে কি আবার লোকনাট্যে জয়েন করেছিলেন? হ্যাঁ আবার সেই দেবী মালিনী আবার করলেন, দিয়ে সেই বছরেই বোধহয় লোকনাট্য আপনার শেষ হলো। হ্যাঁ শেষ হলো। তারপর ওখান থেকে চন্দ্রলোকে আসলেন। চন্দ্রলোকে আসে, চন্দ্রলোকে কি কি বই করেছিলেন? চন্দ্রলোকে করেছিলাম, প্রথমেই এসে করলাম বিশ্বজননী গঙ্গা। হুম, তারপরে আপনি ওই শান্তি ভট্টাচার্যের সাথে দুটো করেছিলেন, একটা ওই সম্রাট জাহাঙ্গীর বা এই টাইপের, আর একটা ওই এই রামায়ণের ওপরে একটা গল্প ছিল, জননী কৈকেয়ী। জননী কৈকেয়ী, শান্তি ভট্টাচার্য দশরথ, হ্যাঁ, আপনি বোধহয় কৈকেয়ী কৈকেয়ী, করেছিলেন। হ্যাঁ, করেছি। তারপরেই যেটা মানে আপনার যাত্রার কেরিয়ারের সব থেকে বিখ্যাত যাত্রাপালাগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে পাণ্ডব জননী কুন্তী শেখর গাঙ্গুলির সঙ্গে। হ্যাঁ। সেটা তো চন্দ্রলোক অপেরাতেই করলেন। ওই পাণ্ডব জননী কুন্তীর কথা যদি কিছু বলেন শেখর গাঙ্গুলির সঙ্গে। না, শেখর গাঙ্গুলির সঙ্গে অভিনয়ের ব্যাপারটা যদি, ওরকম একজন বড় মাপের অভিনেতার সাথে কাজ করেছেন। হ্যাঁ কাজ করেছি। আপনাদের যে ওই মানে কুন্তী আর কর্ণের যে ব্ল্যাঙ্ক ভার্সের যে হ্যাঁ হ্যাঁ ওটাতে তো ব্ল্যাঙ্ক ভার্স ছিল প্রচুর। ব্ল্যাঙ্ক ছিল, সেই লাস্টে একটা সিন ছিল, হুম মানে কর্ণ আর কুন্তির লড়াই হচ্ছে, হুম হুম সে বলে বোঝানো যাবে না সেই। না, সেটা আমি শুনেছি রেকর্ড, মানে সত্যি ভাবা যায় না যে মানে ওরম ভাবে মানুষ ডায়লগ বলতে যেমন পারে। লোক দর্শক গিজ 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 করছে। হ্যাঁ আর যখন কর্ণ কুন্তির যখন এটা হচ্ছে, বাদানুবাদটা। হ্যাঁ বাদ অনুবাদটা, তখন একবারে দর্শকের হাততালিতে একদম ফেটে পড়তো একদম। ডবল শো করতে হয়েছে অনেক জায়গায়, ডবল শো হতো ওই তখন, মানে না ওটা ডবল শো হতো না, কারণ এত মানে ভার্স, হ্যাঁ হ্যাঁ আর এত চাপ হতো প্রচুর। ওইটা ডবল শো। আচ্ছা, মানে এই ব্ল্যাঙ্ক ভার্স যেটা হচ্ছে যাত্রা অভিনয়ের আদি পদ্ধতি, যেটাই যাত্রার স্বরূপ, ব্ল্যাঙ্ক ভার্সটাই যাত্রার সংলাপ থ্রোয়িং এর একটা মানে আদি স্বরূপ। তো এই ব্ল্যাঙ্ক ভার্সটা আপনারা কিভাবে চর্চা করতেন? মানে এটা সম্পূর্ণ ভৈরববাবুর উপরে ছিল, উনি যেভাবে বলাতেন, যেভাবে বলতেন। হ্যাঁ বর্ণালী এই এই জায়গাটা এইভাবে বলবে, বর্ণালী এই জায়গাটা এইভাবে বলবে, এটা সম্পূর্ণ ভৈরববাবু। ওটা কি ডিরেক্ট? আচ্ছা, তো পাণ্ডব জননী কুন্তী থেকে কিছু মনে পড়বে না? ওই কিছু মনে পড়ছে না, পাণ্ডব জননী কুন্তী, উঠিছে চিতার ধোয়া কুণ্ডলী পাকায়, তো কিছু মনে নেই না? আছে খাতা, মানে থরে থরে খাতা সাজানো আছে বাড়িতে, তো আমি তো জানি না যে আমার এই পরিস্থিতি দাঁড়াবে। সেই তো আমি সব জানি আপনার, কিন্তু কি বলবো, আমি তাহলে খাতাগুলো নিয়ে চলে আসতাম, সেই থেকে আমি আপনাদের কিছু ডায়লগ আমি শোনাতে পারতাম। কিন্তু আপনি যে কথা বলতে পারছি আপনার সাথে, এটাই অনেক। আমি ভাবিনি যে এই সুযোগ আমার পূর্ণ হবে, আমি আপনাকে সামনে কথা বলতে পারবো। তো যাত্রা জগতের সমস্ত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথেই মোটামুটি, মানে অভিনেত্রী বলবো না, অভিনেতাদের সাথে আপনি কাজ করেছেন। এরপরে একটা কথা বলছি, চন্দ্রলোক অপেরার পরে আপনি তপোবন নাট্য কোম্পানিতেও কাজ করেছিলেন, অভিশপ্ত মহাভারত।
তপবনে করেছিলেন। আর কি কি যাত্রা তারপরে করলেন, মানে মনে পড়ে কিছু, মানে এই চন্দ্রলোক ছেড়ে দেওয়ার পরে? চন্দ্রলোকে খোকন ব্যানার্জির সাথে আপনার পাণ্ডব জননী কুন্তি কুন্তির, করল, তারপরে তারপর অভিশপ্ত মহাভারত করলাম দুলাল চ্যাটার্জির সঙ্গে বোধহয়, হ্যাঁ তপবনে। তপবনে এইভাবে করেছি টুকটাক। খুব বাজে লোক, আচ্ছা, খুব বাজে লোক। মানে এটা কি কি কারণে, মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে নাকি? ম্যানেজমেন্ট, কথাবার্তা, হ্যাঁ। কিন্তু যতদূর মানে অনেকে বলেন যে পৌরাণিক পালা নাকি উনি একটা খুব ইয়ে করেছিলেন, হ্যাঁ, মানে একদিকে মোহন চ্যাটার্জি, একদিকে দুলাল চ্যাটার্জি। হ্যাঁ, পৌরাণিক যখন করতো, যখন স্তোত্রগুলো বলতো, যেন মনে হতো যে আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। না মানে পুরো পুরাণকে খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করতেন। হ্যাঁ, সেটা করতেন, বিরাট গুণ, ওনার বিরাট গুণ ছিল। এবার চন্দ্রলোক অপেরাতে যখন আপনি কাজ করছেন সেই সময় খোকন ব্যানার্জির সাথে আপনার পরিচয়, খোকন ব্যানার্জির ব্যাপারে যদি কিছু? চন্দ্রলোক অপেরার সঙ্গে নয়, যখন লোকনাট্যে কাজ করছি, ওখান থেকেই আপনার সাথে পরিচয়? হ্যাঁ, আমার সঙ্গে পরিচয়। তারপরে মানে অভিনেতা খোকন ব্যানার্জি সম্পর্কে একটু একটু হচ্ছিল তরুণ অপেরায়, হ্যাঁ। না, সেটা তো অনুপ কুমারের কথা। হ্যাঁ, অনুপ। আর চন্দ্রলোক অপেরায় এসে খোকন ব্যানার্জির সঙ্গে পরিচয় হলো। তারপরে এবার আপনারা একসাথে মানে থাকার একটা ইয়ে করলেন। তো খোকন ব্যানার্জির ব্যাপারে খুব সুন্দর নাকি ওনার গানের গলা ছিল, মানে খুব সুন্দর গান গাইতেন, অভিনয় খুব সুন্দর করতেন। ওর গান শুনেই তো আমি পাগল হয়ে গেলাম। আচ্ছা, গান শুনেই আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে এত সুন্দর গানের গলা, এত সুন্দর গানের গলা, অপূর্ব অপূর্ব। এরপরে খোকন তারপরে আপনারা একসাথেই জয়েন করলেন, পরের যে দলগুলোতে অভিনয় করলেন, যতদিন উনি বেঁচে ছিলেন আপনারা একসাথেই অভিনয় করেছেন। তো সেই সময়কার কিছু পালার কথা মনে পড়ে, শেষের দিকে 90 দশকে, যেখানে আপনারা দুজনে একসঙ্গে অভিনয় করেছেন? করেছি, 2-4টি দলে করেছি। পালাগুলোর নাম তো তার মধ্যে একটা আমি বলতে পারি যেটা খুব জনপ্রিয় হয়েছিল, মানুষ এখনো বলে, সেটা হচ্ছে কুমারী মায়ের কান্না। কুমারী মায়ের কান্না, যেটাতে বোধহয় আপনি বোধহয় মায়ের রোল করেছি। হ্যাঁ, উনি ছেলে করেছিলেন, আপনি মা করেছিলাম। কুমারী মায়ের কান্না। আর তেমন মনে পড়ছে না যে কি কি দেখো সেই সময়ে আর যারা দাপুটে অভিনেত্রী ছিলেন তাদের সাথে অনেকের সাথে আপনি কাজ করেননি, কিন্তু অনেকের সাথেই করেছেন। জ্যোৎস্না দত্তের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আপনার অভিনয়ের ক্ষেত্রে কোনো আপনাকে উনি উপদেশ দিয়েছেন বা এইভাবে করিস বা এটা এইভাবে বলিস, এরকম ধরনের কি কিছু ঘটনা ঘটেছে? না, এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সম্পর্ক ভালো ছিল। হ্যাঁ, সম্পর্ক ভালো ছিল। যাত্রা ভাঙলেই মহাজাতি সদনে আমার কাছে চলে আসতো। আমার একটা গান ছিল এতে, কি যেন বইটা, জাহাঙ্গীর, নুরজাহান জাহাঙ্গীর। আমার একটা গান ছিল, আমার শুকনো ডালে ফুল ফুটেছে, কে দেখবি, আয় আয় আয়। সেই গানটা গাইতে গাইতে উনি আমার গেট ডুবে এলেন। আচ্ছা, হ্যাঁ, আমি, তুমি এই গানটা গাইছো, হ্যাঁ, আমাদের লজ্জা করছে। কেন, তুমি খারাপ গেয়েছো, তুমি জ্যোৎস্না দত্তর থেকেও ভালো গেয়েছো। আপনি কি মানে গানের ক্ষেত্রে তালিম নিয়েছে, ওই টাইমে তালিম নিতেন? তালিম নয়, মানে ওই দলে সুরকার যেভাবে শেখা। হ্যাঁ হ্যাঁ, হয়তো একখানা কি আধখানা ছিল, গান ছিল। মানে আপনার তো সেই অর্থে গানের দিকে কোনোদিনও জোর, সেই অর্থে বর্ণালী ব্যানার্জি মানে অভিনয়, তার ডায়লগ থ্রোয়িং, সেটাই মানুষ ইয়ে করে। তার মধ্যেও গান সেটুকু তো থাকবেই, নায়িকা করতে গেলে গান তো করতেই হবে, ওই দু একটা। আর বীণা দাশগুপ্তার সঙ্গে কেমন সম্পর্ক ছিল আপনার? অভিনয় তো করি, অভিনয় করেননি, এমনি কিন্তু বন্ধুত্ব আমাদের খুব ভালো ছিল। বেলা সরকার, বেলাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো।
আমি যখন গেছিলাম তখন বলছিলেন আপনার কথা। আর তারারানী পাল? তারারানী পাল খুব ভালো, ভীষণ ভালো, ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে সেই সময়ের অভিনেত্রীদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, অভিনেতাদের সাথেও ভালো সম্পর্ক ছিল। সবাইকার সঙ্গে। আপনি 5টা যাত্রার জন্য বোধহয় যাত্রা উৎসবের শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলেন সেই সময়। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ঝড়, ঝড়ের জন্য পেয়েছেন, দেখি আমি একবার দেখিনি, হ্যাঁ, সীমান্ত, ঝড়, মুক্তি দীক্ষা, সরি 5টা না, 3টে পালার জন্য আপনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন সেই সময়। আচ্ছা, হ্যাঁ, আর কি পুরস্কার আপনার মনে পড়ে কিছু, যে কি পুরস্কার প্রমথেশ বড়ুয়া পুরস্কার, প্রমথেশ বড়ুয়া পুরস্কার পেয়েছিলেন, উত্তম কুমার স্মৃতি পুরস্কার পেয়েছেন, উত্তম কুমার স্মৃতি পুরস্কার পেয়েছি, আর ইন্ডিয়ান ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, আর এছাড়াও বিভিন্ন বেসরকারি জায়গা থেকে সম্মান পেয়েছেন। তারপরে রাজ্য সরকারের শান্তিগোপাল তপন কুমার পুরস্কার পেয়েছেন। তাহলে কোনো মানে অভিনয়ের ক্ষেত্রে কি কোনো আক্ষেপ আপনার আছে যে এই চরিত্রটা, অনেক ভার্সেটাইল চরিত্র আপনি করেছেন, আপনার মতো ভার্সেটাইল অভিনেত্রী যাত্রায় খুব কমই আছেন, তাও যদি এমন কোনো চরিত্র আপনার কি এখন মনে হয় যে এই চরিত্রটা আমি যদি করতাম ভালো হতো? না, মোটামুটি করেছি সবই। ডিরোজিওতে এমিলিয়া করেছি, খুব ভালো, ভীষণ ভালো। তুরুপের তাস, পুরুপের তাস, হ্যাঁ, লোকনাট্যের যত বিখ্যাত বিখ্যাত প্রোডাকশন সবেতেই আপনি ছিলেন। আমি ছিলাম। তাহলে আর মানে এখন আপনি যাত্রায় যে মানে লাস্ট আপনি যখন কাজ করছেন, তারপরে আপনি নবরঞ্জনে কাজ করেছিলেন তপন কুমারের সাথে, ভিখারিণী রাজলক্ষ্মীতে, সেটাতে মহানায়ক তপন কুমার ছিলেন আর তপতি ভট্টাচার্য ছিলেন আপনার সাথে, সেটাতে কাজ করেছেন। আর শেষের দিকে খোকনবাবু মারা যাওয়ার পর তারপর আপনি আর অভিনয় করলেন না, ছেড়ে দিলেন 2007-8 নাগাদ, তারপর আপনি আর করেন না। 8 তো মারা গেল। মানে উনিও মারা গেল, আপনি অভিনয় ছাড়লেন, আর অভিনয় করেন। তারপরে আর ডাক এসেছিল তো নিশ্চয়ই যে করুন? অনেক অনেক দল থেকে। আর তখন মেয়ে বড় হয়ে যাচ্ছে, কে দেখবে মেয়েকে, আমি নেই বাড়িতে, কলেজ টলেজ যাওয়া আসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমি বললাম যে না, আর তোমার যাত্রা করলে চলবে না, হ্যাঁ, মেয়েকে দেখতে হবে। অবশ্যই অবশ্যই, তখন ছেড়ে দিলেন তারপরে। হ্যাঁ, তাহলে এখন মানে আপনার মতন অভিনেত্রী, মানে কি বলবো, মানে আপনি এখন এই অন্তরালে এইভাবে এখানে রয়েছেন, মানে মানুষ জানে না যে বর্ণালী ব্যানার্জির মতন একজন অভিনেত্রী আজকের দিনের, আজকের প্রজন্ম জানে না যে সে কী, তার রেকর্ড আমরা তো দেখিনি আপনাকে, রেকর্ড শুনে আমাদের সেই অনুভূতি আছে, তাই আমরা বুঝতে পারি, বা যারা দেখেছে তারা জানে। তো এখন বর্তমান যারা অভিনয় করতে যাত্রায় আসছে বা আসতে চায়, তাদের সম্পর্কে আপনার কি বক্তব্য থাকবে, মানে কি বলবেন, কিভাবে? এখন যাত্রায় আর কিছু নেই, কে আসছে কেউ আসছে না। যারা ছিল মোটামুটি বড় অভিনেতা অভিনেত্রী, অভিনেত্রী তো কেউই নেই, বেলাদি, ফিরোজাদি, হ্যাঁ, কেউ নেই। তারপরে স্বপন কুমার, তপন কুমার, রাখাল সিংহ, হ্যাঁ, তারা তো সব স্বর্গবাসে। হ্যাঁ, বেলা সরকার এখনো আছেন, তারা তো অনেক, বেলাদি, হ্যাঁ, ওই তো একই সঙ্গে আপনার সময়ই উনিও ছেড়ে দিয়েছেন 2008 নাগাদ। আর একজন বেলা সরকার ছিলেন, বড় বেলা সরকার, বড় বেলা সরকার, সে তো আপনাদের থেকেও সিনিয়র। হ্যাঁ, 100 বার। বিজন মুখার্জির জুটি ছিলেন। হ্যাঁ, বিজন মুখার্জি জুটি ছিলেন। তো সে আপনি যখন সেই সময় যখন আপনি আসছেন যাত্রায়, তরুণ অপেরায় প্রথম কাজ করছেন, ওই সময় কোন অভিনেতা অভিনেত্রীদের যাত্রা আপনি দেখেছেন যে যেটা আপনার চোখে মানে আপনার সামনে মানে একটা জ্যোৎস্না দত্তের অনেক অভিনয় আপনি দেখেছেন সেই সময়, যে জ্যোৎস্না দত্তের যাত্রা? হ্যাঁ, মানে দেখেছি, সোনাই দিকে দেখেছি, তারপরে আরও কী কী বৈজু বাবাটা দেখেছি, এসব দেখেছি। খুব ভালো গানের গলা, কি বাপরে বাপ, অপূর্ব, কি মিষ্টি গলা। তো এই যে আপনি তরুণ অপেরা ছেড়ে দিলেন, দিয়ে লোকনাট্যে গেলেন, পরবর্তীকালে শান্তিগোপাল আর ডাকেনি কখনো, বা সেরকম কোনো উপক্রম আর হয়নি? যে তারপরে তো তরুণ অপেরা 80-র দশক থেকে আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে শুরু করলো, 70 দশক অবধি তরুণ অপেরার গোল্ডেন টাইমটা গেছে।
কিন্তু শান্তিগোপাল এমনই একজন মানুষ যিনি আর ওই শাখা সিঁদুরের গল্পে কোনোদিনও যাননি, উনি নিজেকে ওইভাবেই চালিয়ে নিয়ে গেছেন যতদিন পেরেছেন। দেশত্ববোধ বই সব এসছে। হ্যাঁ, মানে ওইটাই একটা মানে শিল্পীর কঠোরতা, যে ওইভাবে উনি টিকে গেছেন শেষ দিন পর্যন্ত। তো আমরা একদমই শেষের দিকে এসে গেছি যদিও, তো মানে অভিনয়ের কিছুই মানে দু একটা কথাও কি? না, খাতা থাকলে আমি এক্ষুনি বলে দিতাম গড় 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 করে, কিন্তু খাতা তো নেই, না দেখে আমি বলতে পারবো না, কিচ্ছু মনে নেই। তারপরে মেয়ে চলে গেছে, আমার আর কিছু মনে নেই। আমার সেই বাবা, আপনার সাথে আমি কথা বলতে পেরেছি, এটাই অনেক। ডায়লগ তো মানুষ রেকর্ড চালালেই শুনতে পাবে। তাহলে যাত্রার জগৎ থেকে আপনার আক্ষেপের কিছু নেই, আপনি সম্মান পুরস্কারও পেয়েছেন, মনের মতন চরিত্রও করেছেন, আপনার মতন ভার্সেটাইল আর্টিস্ট আর হয় না। তো বর্ণালী ব্যানার্জি মানে যাত্রা জগতে একজন আইকন। তাহলে অভিনয়ের তো কিছু আপনি মনে পড়ছেন, অনেক কিছু পেয়েছি। যদি কোনো বিশেষ ঘটনা আপনার অভিনয় চলাকালীন মানুষের সঙ্গে মানে কোনো জনপ্রিয়তার ঘটনা বা মানুষের যে আবেগের বশে আপনাদেরকে কোনোভাবে তারা ইয়ে করছে, সেরকম কোনো ঘটনা মনে পড়ে কি যাত্রা চলা সময়কার? যে হয়তো আপনি অভিনয় করেছেন, খুব ভালো লেগেছে, কোনো একটা জিনিস এনে আপনাকে উপহার দিচ্ছে, বা যেটা হতো তখন তো আপনারা ওই আসাম কাছারে প্রচুর শো করতেন ওই সময়। খুব মানে হ্যালো, কোনো আসাম কাছারে এমন কোনো ইয়াং ছেলে ছিল না যে বর্ণালীকে বিয়ে করবে। আচ্ছা, মানে সবাই আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, সবাই। আমরা ছাড়বো না এখান থেকে, কি করে যান আপনি দেখবো। কারণ ওই 70 দশকের ওই টাইমে মানে আপনি যেরকম আপনার লুকস দেখতে যেরকম ছিলেন, আর আপনার শরীর স্বাস্থ্য যেরকম ছিল, মানে হিন্দি সিনেমার কোনো নায়িকাদের থেকে কোনো অংশে আপনি কম ছিলেন না। কারণ আমার কাছে তো ছবি আছে, মানে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। স্বপন কুমার কি আপনাকে কোনো কাজের জন্য কখনো ইয়ে করেছিলেন, মানে ওনার সাথে কাজ করার জন্য? হ্যাঁ, বলেছিলেন, কিন্তু একই দলে আমরা অভিনয় করিনি, এমনি এই কম্বিনেশনে করেছেন। কম্বিনেশনে করেছি। সেই সময় তো কম্বিনেশন প্রচুর হতো। হ্যাঁ, কম্বিনেশনে কোন কোন পালা করেছিলেন তাও মনে পড়ে? বাঙালি করেছিলাম। বাঙালিতে কোন চরিত্র করেছেন? আমি করেছিলাম, বাঙালিতে ছবি করেছিলাম। আচ্ছা, কম্বিনেশনের পরের দিকে আপনার যে হিট পালাগুলো সেগুলোতে করেছিলেন কিছুতে? না, সেগুলো আর হয়নি। এখন সব স্বপনদার ব্যাপার তো, স্বপনদা যা করবেন আমাদের তাই করতে হবে। সেটা আমার কথায় হবে না। হ্যাঁ, লোকনাট্য থেকে আপনি তারপরে উৎপল দত্তের সাথে শেষ দিন পর্যন্ত কেমন সম্পর্ক ছিল আপনার পরে যাত্রার? আমার সঙ্গে উনি যতদিন বেঁচে ছিলেন। কে? উৎপলদার সঙ্গে? উৎপল দত্তের সঙ্গে, শোভাসেনের সঙ্গে? সে বলে লাভ নেই। কি ভালো যে বাসতেন, নিজের মেয়ের থেকেও ভালোবাসতেন। বাইডু 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 বাইডু, আমাকে বাইডু বলে ডাকতেন। শোভা কি করছে বলো তো বর্ণালী? সীমান্ত রিহার্সেল দেখে রিহার্সেল শেষ হয়েছে, ছুটি প্যাক আপ হয়ে গেল, এবার বাড়ি চলে যাচ্ছেন গাড়ি করে। ওই ড্রাইভারটা আমাকে সব বলতো। আচ্ছা, উৎপল দত্তের ড্রাইভার? হ্যাঁ, দিদি দাদা না আপনাকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা, আমি কেন গো রে? বলে আপনি জানেন না, গাড়িতে উঠে শুধু আপনার নাম, শুধু আপনার নাম। বর্ণালী কি করছে শোভা বলো তো? হ্যাঁ, এ তো আশ্চর্য ব্যাপার। মানে তাহলে ওনার হাতে তৈরি যাত্রার অভিনেত্রীদের মধ্যে আপনি একজন। মানে আপনার অভিনয়ের যে এই যে ক্ষুরোধার ব্যাপারটা, তার পেছনে উৎপল দত্তের অবদান অনেকটা। উৎপল দত্ত আর অমর ঘোষের ডিরেকশনের মধ্যে কি তফাৎ ছিল, মানে দুজনের ইয়েটা কি? না, উৎপল দত্তের সঙ্গে কারো তুলনা চলবে না। উৎপল দত্তের ডিরেকশন আলাদা, অমর ঘোষের ডিরেকশন আলাদা, কারোর সাথে কারোর তুলনা চলে না। আপনি এত ভালো একজন অভিনেত্রী, নট্য থেকে ডাক পেয়েছিলেন সেই সময়? না, নট্য থেকে আমি কোনো ডাক পাইনি। নট্য থেকে আপনি ডাক পেলেন না কেন? না, কেন পেলাম না সেইটাই আশ্চর্য। এমন তো কোনো অভিনেত্রী নেই, তাবড় অভিনেত্রী যারা নট্যতে কাজ করেননি। হ্যাঁ,
অনেক অভিনেতা আছেন যারা করেননি, রাখাল সিংহ করেনি, শিবদাস মুখার্জি করেনি, দিলীপ চ্যাটার্জি করেনি, কিন্তু বর্ণালী ব্যানার্জির মতন এত ভার্সেটাইল একজন অভিনেত্রীকে মাখনলাল নট্ট সেই সময় করলো না কেন? ডাকিনি আমাকে, মানে সেরকম কোনো উপক্রম হয়নি কোনোবার যে? তখন তো ওদের এতে নাট্যতে রুমা দাশগুপ্তা, না, সেটা প্রথমে বীণা দাশগুপ্ত ছিল, তারপরে বেলা সরকার, হ্যাঁ, তারপর তারারানী পাল, তারপর তারারানী পাল, এরা সব পর 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 ছিল। 80 দশকে শেষ অবধি তো তারারানী পালই ছিল, তার আগে বেলা সরকার ছিলেন। তারপরে ওই যে সীতা ঘোষ, হ্যাঁ, তারপর সীতা ঘোষের শুরু হলো। তাহলে মোটার কথা নট্যতে যদি আপনি কাজ করতেন তাহলে আপনার 16 কলা পূর্ণ হতো বলে আমার মনে হয়। কারণ না, আবার এক ক্ষেত্রে বলা যায় যে আপনি যা কাজ করেছেন নট্যতে কাজ না করলেও হয়তো আপনার কোনো আক্ষেপ থাকার কথা নয়, কারণ যে প্রোডাকশনে আপনি কাজ করতে পেরেছেন, সেই সমস্ত উৎপল দত্তের এতগুলো হিট, প্রায় 5-6টা যাত্রাপালাতে আপনি কাজ করেছেন, তারপরে শান্তি গোপালের এই বিদেশি চরিত্র। কেউ কেউ কমেন্ট করেছে আপনাকে নাকি লেডি উৎপল দত্ত বলা হতো, এটা কি মানে এই ব্যাপারটা কি আপনি যদি একটু বলেন? আমি কি জানি বলতো অনেকে। হ্যাঁ, মানে এটা তার মানে এটা সত্যি যে লেডি উৎপল দত্ত বলতো আপনাকে? লেডি উৎপল দত্ত কেন বলতো কি জানি, কি ব্যাপার, কি তারা ভাবতো কি জানি না আমি। আর মানে অনেকেই বলেছেন মানে যে স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার এবং মানে খুব স্পষ্টবাদী চরিত্রের জন্য মানে ডানপিটে অভিনেত্রীর একটা তকমা আপনার আছে, যে ডানপিটে অভিনেত্রী বর্ণালী ব্যানার্জি। মানে এটা কি আপনি ব্যক্তিগত জীবনে ডানপিটে স্বভাবের ছিলেন, মানে কথাবার্তা খুব স্ট্রেট কাট বলতেন, নাকি আপনার চরিত্রগুলোর জন্য, আপনার চরিত্রগুলোর জন্য, যে ধরনের চরিত্র আপনি করেছি ওই জন্য আপনার ডানপিটের নাম হয়ে গেছিল আর কি? আচ্ছা, মানে এখন যাত্রা জগতের কারোর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? পুরনো শিল্পীদের কারোর সাথে কথাবার্তা হয়? না, এখন আর এখানে চলে এসেছি তো, আর সেরকম কারোর সঙ্গে যোগাযোগ নেই। হ্যাঁ, ফোনও করা হয় না, খোঁজ খবরও নেওয়া হয় না, এইভাবে চলছে। তাহলে ডায়লগ তো আপনার মনে নেই, আমি আর এখন কি বলবো, আপনার জোর করব না। না, ডায়লগ মনে নেই। তাহলে কোনো বিশেষ ঘটনাও মনে নেই যাত্রার সময়কার? কোনো জনপ্রিয় কিছু ঘটনা, শো করতে গেছেন, জনপ্রিয়তা, সেই ধরনের কিছু মনে পড়ছে না? এত বিখ্যাত পালাতে অভিনয় করেছেন, এত যশ পেয়েছেন, তেমন কোনো ঘটনাও মনে পড়ছে না? মানে এরকম ধরনের প্রস্তাব, মানে বিয়ের প্রস্তাব প্রচুর পেয়েছেন? প্রচুর পেয়েছি বিয়ের প্রস্তাব। আচ্ছা, তাহলে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি তো। এখন বর্তমানে আপনার মতে যাত্রার আর কিছু নেই এখন? আর কিছু নেই, যাত্রা শেষ। তাহলে এখন যাত্রা শেষ এই যে একটা ব্যাপার, তো যাত্রাকে কি আরো আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় আপনার কি মনে হয়? আর হবে না, নেই শিল্পী, কই কোনো শিল্পীই তো নেই, পালাকারও নেই। তাহলে আজকে মানে আমার সৌভাগ্য, আমি এত শিল্পীর সঙ্গে কথা বলেছি, তো বর্ণালী ব্যানার্জির কাছে আমি পৌঁছাতে পারবো এটা আমি ভাবিনি। আজ আমি বর্ণালী ব্যানার্জিকে আপনাদের সামনে তুলে ধরলাম, যাত্রা জগতের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী, জীবন্ত কিংবদন্তি বর্ণালী ব্যানার্জির কথা আপনারা শুনলেন। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, আমিও ওনার কথা তুলে ধরতে পারলাম। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। নমস্কার, আপনি সুস্থ এবং নিরোগ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করছি। দীর্ঘদিন আপনি আমাদের মধ্যে থাকুন, আপনি আছেন এটা ভেবেই ভালো লাগছে। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। নমস্কার।